বন্ধুরা, ওয়েলকাম টু আইডিয়াল এডুকেশন সেন্টার। আজ আমরা জানব বাংলা নবজাগরণের অগ্রদূত, বাংলা গদ্যের জনক, দয়ার সাগর পণ্ডিত, সমাজ সংস্কারক, সমাজ দরদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। 26শে সেপ্টেম্বর এই মহামানবের আবির্ভাব ঘটে, অর্থাৎ 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমাদের বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় বা প্রতিষ্ঠানে আমাদের সংক্ষিপ্ত বক্তৃতা দিতে হয়, বা বিভিন্ন সময়ে স্কুলের, কলেজের পরীক্ষায় আমাদের বিদ্যাসাগর সম্পর্কে রচনা বা প্রবন্ধ, বা ইতিহাসের ক্ষেত্রে সমাজ সংস্কারক হিসাবে, নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, বিভিন্ন রকমভাবে প্রশ্ন কিন্তু এসে থাকে। সমস্ত প্রশ্নের এবং সমস্ত যে বক্তৃতা দিতে হবে সেই বক্তৃতার উপযুক্ত সংক্ষিপ্ত বক্তৃতা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রস্তুত করে দেব। তোমরা চাইলে স্থানকাল পাত্র পরিপ্রেক্ষিতে সামান্য পরিবর্তনের মাধ্যমে তোমরা এই বক্তৃতাটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। যাই হোক, শুরু করছি আজকের আলোচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 204তম এই জন্মদিনে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, এবং এখানে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের আমার যথাযোগ্য সম্মান, এবং উপস্থিত সকল সহপাঠী ও বন্ধু বান্ধবদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং সকল উপস্থিত সকল ছাত্রছাত্রী ও ভাই বোনেদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। শুরু করছি আজকের সংক্ষিপ্ত বক্তৃতা বা আলোচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে। তিনি কিন্তু প্রথমেই বিদ্যাসাগর হিসেবে পরিচিতি পাননি। তার আসল পদবি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার জন্ম 1820 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তিনি এক দরিদ্র ব্রাহ্মণ রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন আদর্শ মানুষ এবং মাতাও খুব ভক্তিমতী, আদর্শ গৃহিণী ছিলেন, এবং ছোটবেলা থেকে মা বাবা তাকে যথেষ্ট পারিবারিক শিক্ষা দিয়ে মানুষ করেছেন। যাই হোক, তিনি যে বিদ্যাসাগর উপাধিটা পেয়েছেন তার ব্যাখ্যা আমরা পরবর্তীকালে জেনে নেব, যে কিভাবে কেন তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হলো, বা তার পদবীতে বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বিদ্যাসাগর বলা হয়ে থাকে বা লেখা হয়ে থাকে বিভিন্ন জায়গায়, বা আমরা তাকে কেন বিদ্যাসাগর হিসেবে চিনি। 19বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ পাণ্ডিত্য তার ছিল বা ব্যুৎপত্তি ছিল। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তাকেই বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। তার লেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ পুস্তক আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যেমন বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় ইত্যাদি। যাই হোক, এই মহাপুরুষ সম্পর্কে বা মহামানব সম্পর্কে, সমাজ সংস্কারক সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব, এবং কেন আমাদের একজন শিক্ষার্থী হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন নাগরিক হিসাবে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানা জরুরি, সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব।
প্রথমে আসি একজন শিক্ষার্থী হিসেবে কেন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানব। কারণ আমরা যারা পড়াশোনা করি তাদের বর্তমান বড় একটি সমস্যা হচ্ছে পড়াশোনায় অনীহা বা পড়াশোনায় অমনোযোগী বা জানার ইচ্ছা বা খিদেটা কমে যাওয়া। এই বিদ্যাসাগরের জীবনী যদি আমরা পড়ি বা জানি তাহলে কিন্তু আমাদের সেই যে জানার ইচ্ছাটা অনেকটা জেগে যাবে বা আমরা এই জীবনী থেকে উৎসাহিত হব। কারণ বিদ্যাসাগর অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তার যখন বাড়িতে ল্যাম্পোর তেল থাকতো না পড়াশোনা করার জন্য, সেই জন্য তিনি রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় গিয়ে পড়াশোনা করতেন। এতটাই উৎসাহী পড়াশোনার জন্য, এতটাই মনোযোগী, এবং তার ইচ্ছা ছিল যে পড়াশোনা আমাকে করতেই হবে। এবং আরও একটি ঘটনা আমরা জানতে পারি যে সেটা হচ্ছে তিনি পড়াশোনা করার জন্য তার পায়ে অথবা কখনো তার মাথায় যে টিক্কি থাকতো সেখানে তিনি দড়ি বেঁধে রাখতেন। যদি কখনো তিনি পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন, সেই নড়া লাগার কারণে যখন তার টান লাগতো টিক্কিতে বা পায়ে ব্যথা লাগলে তখন তিনি আবার জেগে যেতেন, তারপরে আবার কিন্তু তিনি পড়াশোনা শুরু করতেন। অর্থাৎ এই যে ঘটনাগুলো আমরা তার জীবনী থেকে জানবো, এগুলো থেকেও কিন্তু আমরা উৎসাহিত বা প্রেরণা পাবো পড়াশোনার জন্য, যে পড়াশোনাটা কতটা জরুরি। তারপরে তিনি অল্প বয়সে, মাত্র 19-20 বছর বয়সে যে পাণ্ডিত্য সংস্কৃত সাহিত্যে দেখিয়েছিলেন, তার জন্য সংস্কৃত কলেজ থেকে তাকে ওই বয়সেই কিন্তু বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। এটা একটা বড় অ্যাচিভমেন্ট তার পক্ষে। যাই হোক, তার অনেকগুলি ছদ্মনাম ছিল। সেই ছদ্মনামগুলির মধ্যে হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো, এরকম তার কিন্তু ছদ্মনাম ছিল। তার পেশা যদি আমরা বলি তাহলে তিনি অনেক রকম পেশার সঙ্গে যুক্ত ছিলেন: লেখক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ, অনুবাদক, প্রকাশক, সংস্কারক, মানব হিতৈষী, অধ্যক্ষ, সমাজ সংস্কারক এবং ব্যবসায়ী। এতগুলো পেশার সঙ্গে তিনি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার দাম্পত্য সঙ্গী হচ্ছে দীনময়ী দেবী, তার স্ত্রী, এবং তার একটি সন্তান, তার নাম হচ্ছে নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যখন বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করার জন্য 1856 সালে বিধবা বিবাহ প্রচলন করেন, তিনি তার এই সন্তানের মাধ্যমে কিন্তু এই বিবাহ সূচনা করেন। অর্থাৎ বিধবাকে তার এক বিধবার সঙ্গে তার পুত্রের বিবাহ দেন। এইভাবে তিনি উদার মনের পরিচয় দেন এবং সমাজ সংস্কারের যে নতুন একটা দিক তিনি খুলে দেন। কারণ অল্প বয়সে অনেক নারী তখন বিধবা হয়ে যেত। সেই সমস্ত সমস্যা দূর করার জন্য, সমাজের একটা বড় ব্যাধি বা সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য কিন্তু তিনি নিজের থেকে এগিয়ে আসেন এবং অনেক রকম দরখাস্ত করেন। সমাজের চোখে অনেক রকম ভাবে তাকে তিরস্কৃত হতে হয়েছিল অন্যান্য ব্রাহ্মণদের থেকে বা অন্যান্য সমাজের মানুষের থেকে। কারণ তখন মানুষ দুটো ভাগে ভাগ হয়েছিল। কিছু মানুষ চাইছিল এই সমাজের এই সমস্যা দূর করার দরকার, কিছু মানুষ এটাকে ধর্মের গোড়ামি হিসেবে দেখতো, অর্থাৎ এটা অমঙ্গল হিসেবে দেখতো। তাই তার বিরোধিতা অনেকে করেছিল। যাই হোক, তবুও লাস্ট পর্যন্ত ইংরেজ সরকারের সহযোগিতায় তিনি কিন্তু এই বিধবা বিবাহ প্রচলন করতে সমর্থ হন এবং নিজের সন্তানের মধ্য দিয়ে সেটা মানুষকে পথ দেখান। যাই হোক, তার যে উদারতা সেই পরিচয়ও আমরা পাই। তিনি অনেক রকম ভাবে মানুষের পাশে দাঁড়াতেন এবং তার মা ভগবতী দেবীও কিন্তু অনেকটা উদার পরিচয়ের মানুষ ছিলেন। তিনি তার মাকে একটি শাল কিনে দিয়েছিলেন। সেই শালটি তার মা কিন্তু পরেনি। তিনি বলেছিলেন যে গ্রামের প্রত্যেকটি মহিলা বা মানুষ যখন শাল পাবে তখনই তিনি পরবেন। তাই বিদ্যাসাগর মাকে খুশি করার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকের জন্য শাল কিনে আনে এবং মার প্রতি এতটাই অনুরক্ত ছিলেন তিনি যে দামোদর নদী তিনি রাত্রেবেলা কোনো কিছু না পেয়ে নৌকা মাকে দেখার জন্য সাঁতরে এই পার হয়ে চলে এসেছিলেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালা শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসে। এখানে একটা কথিত আছে যে মেদিনীপুর থেকে কলকাতা আসার সময় পথের ধারে যে মাইল ফলক যেগুলোতে অন টু লেখা থাকে, সেগুলো দেখে তিনি কিন্তু ইংরেজি সংখ্যাগুলি অনায়াসে আয়ত্ত করেছিলেন। এটা কিন্তু আমরা ছোটবেলায় বিভিন্ন বইতে পড়েছি। অর্থাৎ তিনি একবার দেখেই অন টু শিখে গিয়েছিলেন। এবার আমরা জানবো যে এই বিদ্যাসাগর উপাধিটা তিনি কিভাবে পেয়েছিলেন।
1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটির একটা পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় আর কি। এই পরীক্ষাতেও যথারীতি তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 26 মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান তাতে প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। এইভাবেই তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটা যুক্ত হয়ে যায়। এছাড়া আরেকটি পরিচয় আমরা পাবো তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করার। সংস্কৃত কলেজে 12 বছর 5 মাস অধ্যয়নের পর তিনি এই কলেজ থেকে অপর একটি প্রশংসাপত্র লাভ করেন। 1841 সালের ডিসেম্বর মাসে প্রাপ্ত দেবনাগরী হরফে লিখিত এই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন। অর্থাৎ দুটো প্রশংসাপত্রেই কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর নামে অভিহিত করতে বা হতে দেখেছি। এর থেকেই তার নামের সঙ্গে বিদ্যাসাগর কথাটি যুক্ত হয়ে যায়। তিনি যে শুধুমাত্র বিদ্যার সাগর ছিলেন, অর্থাৎ জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার ছিল তা নয়, সংস্কৃতে অগাধ পাণ্ডিত্য তার ছিল সেটা শুধু নয়, তার যে গুণ অর্থাৎ দয়া গুণ সেটাও কিন্তু ছিল এরকম সাগর তুল্য। অর্থাৎ তিনি মানুষের পাশে দাঁড়াতেন। যদি কোনো মানুষ তার কাছে গিয়ে সাহায্য চাইতো তাহলে কিন্তু তাকে কখনোই তিনি খালি হাতে ফেরাতেন না। এমন পরিচয় কিন্তু আমরা বহু পেয়েছি এবং তার এই করুণা কথা কিন্তু আমরা বিভিন্ন লেখকের মুখ থেকেও আমরা পেয়েছি। যেমন মাইকেল মধুসূদন দত্ত যখন বিপদে চরম আর্থিক কষ্টের মধ্যে ছিল তখন কিন্তু এই বিদ্যাসাগরই তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। তার পরবর্তীকালে কিন্তু সেই মাইকেল মধুসূদন দত্ত তার কবিতার মধ্য দিয়ে তাকে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন। তাই সেই কবিতার নাম বিদ্যাসাগরের প্রতি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই কবিতায় আমরা দেখেছি কিভাবে মাইকেল মধুসূদন দত্ত তাকে দয়ার সাগর বলেছেন, কিভাবে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন, বিভিন্নভাবে তার যে উপমায়িত করেছেন, তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার কাছ থেকে যে তিনি সাহায্য পেয়েছেন সেটা তিনি অকপটে স্বীকার করেছেন। যাই হোক, এরকম শুধুমাত্র যে মাইকেল মধুসূদন দত্ত তা নয়, এরকম বহু মানুষ, গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় মানুষ কিন্তু বিদ্যাসাগরের থেকে বিভিন্ন সময়ে সাহায্য পেয়েছেন। তিনি তার কাছে যদি অর্থ নাও থাকতো তিনি যেভাবে পারতেন, যেভাবে হোক নিজের জমি বন্ধক দিয়ে পর্যন্ত, জমির দলিল বন্ধক দিয়ে পর্যন্ত মানুষের জন্য অর্থ এনে দিয়েছেন এবং মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এছাড়া সমাজের বিভিন্ন রকম যে কুপ্রথাগুলো ছিল, বিশেষ করে যে বাল্য বিবাহ বা বহু বিবাহ, এর সব থেকে বড় কথা তার বড় অবদান হচ্ছে বিধবা বিবাহ প্রচলন। অর্থাৎ তখনকার দিনে সমাজে একটি বড় সমস্যা ছিল, অল্প বয়সে নারীরা বিধবা হয়ে যেত, কারণ অধিক বয়স্ক মানুষের সঙ্গে তাদের বিবাহ দেওয়া হতো এবং সেই বয়স্ক মানুষ মৃত্যুর পর তারা বিধবা হয়ে যেত। তাদের জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য বা স্বামীর যে স্নেহ ভালোবাসা সেগুলো কিন্তু থেকে বঞ্চিত হতো। যার জন্য বিদ্যাসাগর কিন্তু সমাজের এই কুপ্রথাকে অবলুপ্ত করার জন্য দরখাস্ত করে ইংরেজদের কাছে, বিভিন্ন মানুষের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করে ইংরেজ সাহেবের কাছে আবেদন করেন। তার পরবর্তীতে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কিন্তু তিনি এটাতে সাফল্য লাভ করেন। 1856 সালে এই বিধবা বিবাহ চালু হয়। এবার আমরা চলে আসব তার নারী শিক্ষায় কি অবদান ছিল। বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের পথিকৃৎ, যিনি পথ দেখায়। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি কখনোই সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে ভাবো, নিজের উদ্যোগে তখনকার দিনে ইংরেজদের শাসনাধীনে থেকে 35টি বালিকা বিদ্যালয় তিনি নিজের উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত।
এবং 1864 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় 288টি, যেটাতে শুরু হয়েছিল 35টি, সেখানে দাঁড়ায় গিয়ে লাস্টে 288টি। এরপর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এবং নিজের মায়ের স্মৃতি উদ্দেশ্যে নিজ গ্রামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যাই হোক, নারী শিক্ষার ক্ষেত্রে আমরা বিদ্যাসাগরের যে অবদান সেটা জানলাম। এবার আমরা জেনে নেব যে বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার বলে মনে করা হয়। বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্যের একটি মান্য নিদর্শন তুলে ধরেন। এছাড়া বিভিন্ন গ্রন্থ তিনি বাংলায় অনুবাদ করেন, বিভিন্ন গ্রন্থ তিনি লেখালেখি করেন। এইভাবে তিনি কিন্তু বাংলা গদ্য সাহিত্যে বহু অবদান রেখেছেন। সংস্কৃত কাব্য সাহিত্যে বিদ্যাসাগর অসামান্য দখল ছিল, আবার নিজ চেষ্টা ইংরেজি শিখে সেই ভাষার সাহিত্যের সঙ্গেও একটা সম্যক পরিচয় তিনি করেছিলেন। তারপরে বিভিন্নভাবে অনুবাদ তিনি করেছেন, সেখান থেকে সেই ইংরেজি ভাষাগুলি থেকে বিভিন্ন বিষয় আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ তিনি বিভিন্নভাবে করেছেন। যাই হোক বন্ধুরা, আমরা বিদ্যাসাগর সম্পর্কে যেটা জানলাম, আজ এই বিদ্যাসাগরের যে জন্ম, এখান থেকে আমরা কিন্তু যদি চাই তাহলে কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে বক্তৃতা আমরা তৈরি করতে পারি। যদি আমরা চাই যে বিদ্যাসাগর সম্পর্কে আমরা রচনা লিখব, তাও কিন্তু আমরা এখান থেকে তথ্যগুলো নিয়ে রচনা লিখতে পারি, বা পরপর সাজিয়ে আমরা কিন্তু ভূমিকা, তারপরে তার জন্ম বৃত্তান্ত, তারপর তার লেখাপড়া, তারপর তার সাহিত্য চর্চা, তারপর তার নারী শিক্ষায় অবদান, সমাজ সংস্কারে তার ভূমিকা, গদ্য সাহিত্যে তার ভূমিকা, উপসংহার, এইভাবে করে কিন্তু আমরা রচনা লিখতে পারি বা তার জীবনী জানতে পারি। যদি আমাদের জন্মদিন সম্পর্কে, অর্থাৎ বিদ্যাসাগরের জন্মদিন সম্পর্কে বা মৃত্যুদিন উপলক্ষে বক্তৃতা দিতে হয়, তাও কিন্তু আমরা এই ভিডিওটির থেকে তথ্য নিয়ে বক্তৃতা সুন্দর করে তৈরি করতে পারি। এই মহান পণ্ডিত বিদ্যাসাগর এর কিছু গুরুত্বপূর্ণ যে উক্তি আমাদের জন্য তিনি বলে গেছেন, সেই উক্তিগুলো আমরা একটু জেনে নেব। তিনি বলছেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। পরে তিনি আরো বলছেন, সদা সত্য কথা বলবে, যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। 3 নম্বরে বলছে, দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারো হাতে পদস্থ ও অপমানিত হতে হবে না। আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি, অন্যের উপর সে বিষয়ের ভার সমর্পণ করা কখনো উচিত নয়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সবসময় তার অতীত মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের প্রধান ও পবিত্রতম কর্তব্য। আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত, সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবে, লোকের বা কুটুম্বের ভয়ে কখনো সংকুচিত হবে না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই, যাদের মধ্যে বিনয় আছে। বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা করা, যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে। যারা নাস্তিক, তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এতেই তাদের স্বার্থ। যাই হোক, আমরা বিদ্যাসাগরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যে উক্তি, সেগুলো আমরা জানলাম, এবং এবার আমরা জানব এই মহান যে বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগরের জীবন অবসান হয়েছিল কত সালে, আমরা একটু জেনে নেব। এই মহান সমাজ সংস্কারক, সাহিত্যিক, পণ্ডিত, শিক্ষাবিদ, গদ্যকারের
জীবনাবসান হয় 1891 সালের 29শে জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা ইহলোক ত্যাগ করেন। এই মহান মানবের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রইল। আমরা সকলেই তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি আমাদের জন্য যেগুলো করে গেছেন সেগুলো সত্যিই অসামান্য, অতুলনীয়। আমাদের হৃদয়ের মধ্যে তিনি সর্বদাই জীবিত থাকবেন। বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন করে নিও এবং লাইক কমেন্ট করতে বন্ধুরা একদমই ভুলো না।